গঙ্গারাপুর নামের একটা গ্রাম ছিল, যেখানে বীর নিজের বউ চিত্রার সাথে থাকত। চিত্রা সবসময় অসুস্থ থাকত, আর বীর যেই কারখানায় কাজ করত সেটা বন্ধ হয়ে গেছিল। এই জন্য বীর বেরোজগার ছিল। চিত্রা, তুমি ঠিক আছো তো? আমাকে ক্ষমা করে দাও, আমার কাছে তো ওষুধ কেনার জন্য পয়সা নেই, জানো তো। বীরজি, তুমি নিশ্চিন্ত থাকো, আমি ঠিক হয়ে যাব। আমার কিছুই হয়নি। তোমার কাজের কি হলো? তুমি কাজ খুঁজতে গেছিলে? এই গ্রামে কারোর কাছেই শ্রমিকের কোনো দরকার নেই, জানো তো। সেই জন্য আমি ঠিক করেছি যে আমি গ্রামের জমিদার কাছ থেকে কিছু পয়সা নিয়ে পোলাও বিক্রি করা শুরু করে দেব। ভালো কথা বীরজি, তোমার হাতের পোলাও এই গ্রামের সব থেকে বেশি সুস্বাদু। বীর পোলাও বানাতে খুব ভালো পারত। পোলাওয়ের ধাবা খোলার জন্য বীর জমিদারের কাছে কিছু টাকা নিতে এলো। জমিদার বাবু, কিছু পয়সার দরকার ছিল আমার। আমার স্ত্রী অসুস্থ, আর গ্রামে কারোর কাছে কোনো কাজবাজ দেওয়ার মতন কাজও তো নেই। সেই জন্য আমি পোলাওয়ের একটা ধাবা খুলতে চাই। বাহ, এ তো খুবই ভালো ব্যাপার। আমি তোমাকে এই কাজের জন্য অবশ্যই পয়সা তোমায় দেব, কিন্তু তাতে 30% সুদ দিতে হবে তোমাকে। বলো, রাজি আছো? তাহলে দেব। বীর একটু ভাবল। ওর এই সমঝোতা একদম ভালো লাগলো না, কিন্তু ওর কাছে আর কোনো উপায়ও ছিল না। আচ্ছা আচ্ছা, আমি রাজি আছি। অন্তত 1 সপ্তাহ পর বীরের পোলাও ধাবা তৈরি হয়ে গেল, আর ও পোলাও বিক্রি করা শুরু করে দিল। সন্ধ্যের মধ্যে ওর সব পোলাও শেষ হয়ে যেত। বীর নিজের দোকান থেকে বাইরে এলো। আজকে প্রথম দিন ছিল, তাও বেশ ভালোই রোজগার করেছি আমি। একবার চা নিয়ে আসি একটু খাবার জন্য। বীর চা নিতে যাচ্ছিলই, তখনই জমিদারের মেয়ে স্মৃতি নিজের গাড়ি খুব দ্রুত নিয়ে এসে ধাবায় ধাক্কা মারল। ধাবা একদম ভেঙে গেল, আর স্মৃতি ওখানে না থেমেই ওখান থেকে চলে গেল। আরে আমার ধাবা, আমার ধাবা, এখন আমি কি করবো? বীর দৌড়ে জমিদারের বাড়িতে পৌঁছালো, আর ওকে বলল যে ওর মেয়ে নিজের কার দিয়ে ওর ধাবাটাকে ভেঙে ফেলেছে। স্মৃতিও ওখানেই দাঁড়িয়েছিল। জমিদার এই কথা শুনে স্মৃতিকে বলল, এটা তুমি কি করলে? তুমি তোমার গাড়ি করে ধাবাটাকে ভেঙে ফেললে? কি বাবা, একটা ধাবাই তো ধাক্কা মেরেছি। আরে এই কথাটা আমি এই জন্য বলছি না যে ধাবাটা ক্ষতি হয়েছে, বরং এই জন্য বলছি যদি তোমার কিছু হতো তাহলে। মালিক, এখন আমি কি করব? আমার পয়সা রোজগার করার একটা মাত্র পথই ছিল শুধু। তুমি একদম ঠিক কথাই বলছো, কিন্তু ছেড়ে দাও, ও তো ছোট বাচ্চা, এরকম ছোটখাটো ভুল তো করতেই পারে ও। শুধু ধারটা আমাকে মিটিয়ে দিও মালিক, কিন্তু আপনার মেয়ের জন্যই তো আমার। আরে বেরো ওখান থেকে, বুঝতে পারছো না? আর এখন যাও, যাকে বলার সেখানে গিয়ে বলো। পুলিশকে বলবে, পুলিশকে বলবে। সব কিছু আমাদের পকেটে, যাও এখান থেকে। বীর ওখান থেকে উদাস হয়ে চলে গেল, আর নদীর ধারে এসে কাঁদতে শুরু করলো। এখন আমি আমার স্ত্রীকে কি উত্তর দেব? কি করে ওর জন্য ওষুধ কিনবো, ওকে সাহায্য করব, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তখনই ওখানে নদীর ধারে কিছু ঘাস ও নড়তে দেখল। বীর ওখানে দেখতে গেল। ও দেখতে পেল ওখানে একটা ভাল্লুক জালে আটকে পড়েছিল। এটা তো একটা ভাল্লুক দেখছি, মনে হয় খুব যন্ত্রণায় রয়েছে ও। দাঁড়াও, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। তুমি যদি তারপর আমাকে মেরেও দাও, তাও আমার কিছু যায় আসবে না। বীর ওর জাল খুলে দিল, আর ভাল্লুক ছাড়া পেয়ে গেল। ভাল্লুক হঠাৎ করে কথা বলতে শুরু করলো। তোমাকে অসংখ্য ধন্যবাদ মানুষ, তুমি যদি আজকে না থাকতে তাহলে হয়তো আমায় কেউ খেয়ে ফেলতো। বীর আশ্চর্য হয়ে যায় যে এই ভাল্লুক কথা কি করে বলছে। আরে এইভাবে অবাক হচ্ছ কেন ভাই? আমি কথা বলতে পারি সেরকম ভাল্লুক। চলো আমার সাথে, আমি আমার প্রাণ রক্ষা করার জন্য তোমায় কিছু দিতে চাই, জানো তো। ভালু ওকেও নিজের গুহায় নিয়ে যায়, যেখানে 3টে বড় বড় ডাব ছিল। ওর মধ্যে থেকে একটা ডাব ভালু বীরকে দিয়ে দিল। আমি জানি যে তুমি খুব কষ্টের মধ্যে রয়েছো, হয়তো এই নারকেলটাই তোমার কষ্ট একটু লাঘব করবে। এটাকে মাটিতে পুঁতে দিও, তারপর তোমার যা লাগবে চেয়েও।
আর পরের দিনের অপেক্ষা করো, ঠিক আছে? বীর নারকেলটা নিয়ে ঘরে ফেরত গেল। বীর নারকেলটা নিয়ে ঘরের বাইরে পুঁতে দিল। পরের দিন সকাল হলো। বীর ঘরের বাইরে এলো আর দেখল ঘরের বাইরে একটা বড় নারকেলের গাছ তৈরি হয়ে গেছে। আরে, এ তো সত্যি সত্যি নারকেলের গাছ হয়ে গেছে দেখছি। এবার একটা নারকেল গাছ থেকে পেরে আমি দেখি কি হয়। বীর নারকেলের গাছে উঠে 3টে ডাব ভাঙল। ডাবটা কাটার পর ও দেখল যে ডাবের ভেতরে একটা রান্না করা পোলাও আছে। এ তো সত্যি সত্যি জাদুর নারকেল দেখছি। কালকে ওই নারকেলটাকে যখন পোলাওয়ার ব্যাপারে ভাবছিলাম, তখন আজকে এই নারকেলের গাছ আর সেই নারকেলের ভেতরে পোলাও পেয়ে গেলাম আমি। বীর নারকেল পোলাওটা নিয়ে গিয়ে নিজের বউ চিত্রাকে খাওয়ালো। নারকেল পোলাও খেতেই চিত্রার শরীর একদম ঠিক হয়ে গেল। এটা তো খুব সুস্বাদু গো, এটা তো মানুষের শরীরও ঠিক করে দেয়। তুমি কাল থেকে এটা গ্রামের লোকদের বিক্রি করা শুরু করে দাও। আমি এখন সুস্থ হয়ে গেছি, আমিও এখন তোমার সাথে এটা বিক্রি করব। অনেকগুলো ডাব ভেঙে ফেললো। যেখানে ও ধাবা ছিল ওখানে গিয়ে ওটা বিক্রি করতে শুরু করলো। চিত্রাও ওর সাথে থাকতো। নারিয়েল পোলাও নিয়ে নাও। এরকম পোলাও তুমি কখন এর আগে খাওনি আমি জানি। প্রধান ওখান দিয়ে যাচ্ছিল। কি নারকেলের পোলাও? একবার নারকেল পোলাও খাওয়াও তো দেখি, আমিও একবার দেখি যেটা আসলে কি জিনিস। আগে প্রধান মশাই, এক্ষুনি দিচ্ছি। বীর প্রধানকে নারকেল কেটে দিল। প্রধান নারকেল পোলাও খেলে খুব খুশি হলো। বাহ, এর আগে এত ভালো পোলাও আমি কখনো খাইনি। 2-3টে নারকেল পোলাও আমার বাড়িতেও পাঠিয়ে দিও। হ্যাঁ, আমি এক্ষুনি পাঠাচ্ছি। আস্তে আস্তে পুরো গ্রামে সবাই নারকেল পোলাওয়ের ফ্যান হয়ে যায়। আর বীর বড় লোক হয়ে গেল। বীর জমিদারের সব টাকা সুদ সমেত চুকিয়ে দিল। জমিদার তখন এই কথা ভাবতে থাকলো যে বীর কোথাও ওর থেকে না বেশি বড় লোক হয়ে যায়। এই সব কিছু তোমার জন্য হয়েছে। না তুমি ওর ধাবাটা ভেঙে দিতে, আর না ও নারকেল পোলাও বানানো শুরু করতো, বুঝলে? বাবা, আমায় ক্ষমা করে দাও, আমি জানি না যে এরকমটা হতে পারতো। চলো গিয়ে দেখি যে এই নারকেল পোলাওটা কিভাবে তৈরি করে, কারণ নারকেলের পোলাও কি করে কেউ বানাতে পারে। জমিদার আর ওর মেয়ে স্মৃতি দুজনেই বীরের দোকানে গেল। আমায় ক্ষমা করে দাও ভাই, তোমার সাথে আমার এমনটা করা একদমই উচিত হয়নি। আমার মেয়ে তোমার ধাবাটাকে ভেঙে দিয়ে সত্যি অন্যায় করেছিল। আমায় ক্ষমা করে দাও, আমি আমার শিক্ষা পেয়ে গেছি। আগে থেকে আমি আর কখনো এরম করব না। কোনো ব্যাপার না, আপনাদেরকে ধন্যবাদ জানানো উচিত আমাদের। আপনি যদি সেই দিনকে আমার ধাবাটা না ভেঙে দিতেন না, তাহলে আমি হয়তো এই নারকেল পোলাও বানানোর ব্যাপারটা ভাবতামই না। এই নারকেল পোলাও একটু আমাকেও খাওয়াও তো। আর এই নারকেল পোলাওয়ের গাছটা তুমি পেলে কোত্থেকে ভাই? বীর ওদের দুজনকে নারকেল পোলাও দিল। জমিদার আর ওর মেয়ে আশ্চর্যচকিত হয়ে গেল। আর বীর সমস্ত ঘটনা আর ওর মেয়েকে সব বলে দিল। যেটা শুনে ওরা দুজনে বলল, আপনি তো সত্যি একটা চমৎকারী গাছ পেয়ে গেছেন। এই জাদুর নারকেল পোলাও এটা, তাও তুমি এটা অনেক সস্তায় বিক্রি করছো ভাই। তুমি এই গাছগুলো আমাকে বিক্রি করে দাও, আমি তোমাকে অঢেল পয়সা দেব। বলো, গাছগুলো কি বিক্রি করবে? না, একেবারেই না। এই গাছগুলো লোকজনের শরীরটাও ঠিক করে দিতে পারে, সেই জন্য আমি এর থেকে বেশি দামে বিক্রিও করব না, আর না কাউকে বিক্রি করতে দেব। ভুলে যেও না যে এই গাছ তুমি আমার জন্য পেয়েছো। আমি তো ভেবেছিলাম আপনারা সত্যি সত্যি আমার কাছে ক্ষমা চাইতে এসেছিলেন, কিন্তু আপনাদের মতো চালাক মানুষের মনের মধ্যে এতটা বেশি চালাকি রয়েছে যে আপনারা কারোর ব্যাপারে ভালো চিন্তাও করতে পারেন না। তুমি যা বলছো এর জন্য তোমায় শাস্তি পেতে হবে, দেখে রেখো। এটা বলে জমিদার আর ও মেয়ে স্মৃতি ওখান থেকে চলে গেল। আর ঘরে পৌঁছাতেই যোজনা বানাতে শুরু করলো। যদি এই জাদুর নারকেল পোলাওয়ের গাছটা আমি না পাই, তাহলে ওর কাছেও থাকতে দেব না আমি। যে কখনো আমার থেকে পয়সা চাইতো, আজকে ও আমাকেই ছোট করে দেখালো। বাবা, আমার কাছে একটা আইডিয়া আছে।
আমরা কি ওর নারিয়েল পোলাওয়ের গাছটা কেটে দিতে পারি না? না মরবে সাপ আর না ভাঙবে লাঠি। এখন তুমি একটা খাঁটি কথা বললে। রাতের সময় হয়েছিল। বীর নিচের ধাবাকে বন্ধ করছিল। আজকে তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাই। আজকে চিত্রা খাবার জন্য বেশ ভালোই খাবার বানিয়েছে। বীর নিচে বাড়ি ফেরত গেল। আর পরের দিন হলো। আর মাঝ রাতে জমিদার আর ওর মেয়ে ওদের ঘরের বাইরে ওই নারকেল পোলাও গাছের সামনে এলো। বাবা, যদি আমরা এটা কাটতে চাই তাহলে খুব আওয়াজ হবে, আর বীর আর ওর বউ দুজনেই উঠে যাবে। আমি জানি মা, সেই জন্য আমি তেল আর দেশলাই নিয়ে এসেছি। এই গাছটাকেই আমি জ্বালিয়ে দেব। এই গাছে আগুন লাগলে পরেই আমরা এখান থেকে পালিয়ে যাব। ভাও বাবা, বাও, আমি তোমাকেই মানলাম। জমিদার তেলটা গাছের আশেপাশে ছড়িয়ে দিল। যখনই জমিদার গাছে আগুন লাগাতে যাচ্ছিল তখনই জঙ্গল থেকে সে ভাল্লুক চলে এলো। আরে তুমি কি করছো জমিদার? এই নারকেলের গাছটা তো আমি ওকে দিয়েছিলাম, ও তো তোমার কখনো ক্ষতি করেনি, তাহলে তুমি কেন ওর সাথে এমনটা করছো? তোমার কাছে এত পয়সা আছে, তা সত্ত্বেও হিংসের কারণে তুমি আর তোমার মেয়ের চোখ দুটো লোভে ভরে গেছে। এর জন্য তোমরা শাস্তি অবশ্যই পাবে জমিদার। আমি ক্ষমা করে দাও, আমি ক্ষমা করে দাও। আমরা আগে থেকে আর এরম কিচ্ছু করব না, সত্যি। ভালো কোনো মন্ত্র পড়ছিল। মন্ত্র পড়তেই জমিদার আর ওর মেয়ে স্মৃতি দুজনেই নারিয়েল পোলাওয়ের গাছে পরিবর্তিত হয়ে যায়। ওর মধ্যেই বীর আর ওর বউ চিত্রা বাইরে বেরোলো, আর ওই ভাল্লুক আর দুটো গাছ দেখলো। ভাল্লুক মশাই, আপনি? আর এখানে দুটো গাছ কোথা থেকে এলো? এই গাছ দুটো আমি তোমাদের দুজনকে উপহার দিলাম। অনেক বেশি উন্নতি করো আর গ্রামের লোকজনকে সাহায্য করো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাল্লুকজি। ভালু নিচে রাস্তায় চলে গেল, আর বীরের নারিয়েল পোলাও পুরো গ্রাম থেকে শহর সব জায়গায় প্রসিদ্ধ হয়ে গেল। মোহনলাল গ্রামের ধনী কৃষক ছিল। তার বউ গায়ত্রীর অসুখে সব জমি বেচে দিতে হয়েছিল। সেই জন্য উনি ওনার ঘরের সামনে পরোটার দোকান খুলেছিলেন, এবং খুব তাড়াতাড়ি ওনার ব্যবহার আর সুস্বাদু পরোটা গ্রামের লোকেদের খুব ভালো লেগে গেল। সুমিত্রা আর রাজু স্কুলের সামনে একটা পিৎজার দোকান হয়েছিল, যার প্রচার রেডিও, খবরের কাগজ, হ্যান্ডবিল আর পোস্টার লাগিয়ে তোড়জোড় করে করা হয়েছিল। ভাই, আমি কাল পিৎজা খেলাম, কি ভালো পিৎজা ছিল। আমি আর আমার বাবা কার পার্কিং এ পিৎজা অর্ডার করার পরে 1 ঘন্টা অপেক্ষা করেছি, তারপর আমরা পিৎজা পেয়েছি। আচ্ছা, এত ভালো খেতে পিৎজা? তা নাই তো কি, তোমাদের তো গার্ডরা ঢুকতেও দেবে না। ঢুকতে দেবে না কেন? আরে ওটা তোমাদের বাবার মতো তো ফুটপাতের পরোটার দোকান না, যে কেউ চলে যাবে। ওই দোকানের একটা স্ট্যাটাস আছে, বড় লোকরা তাদের গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে, তারপরেই তারা পিৎজা খেতে পারে, বুঝেছো? রকির কথা শুনে সবাই হাসতে থাকে। সুমিত্রা পরোটা নিয়ে মজাটা একদম পছন্দ করেনি। রাজু যখন স্কুল থেকে বাড়ি যাচ্ছিল তখন পিৎজার দোকানে লোকের ভিড় দেখে দাঁড়িয়ে পড়ে। সুমিত্রা ওকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নিয়ে আসে। বাবা, বাবা, আমরাও পিৎজা খেতে চাই। ঠিক আছে বাবা, খাইয়ে দেবো একদিন। এখন আমি গরম গরম আলুর পরোটা বানিয়েছি, ওটা খাও। আমি খাবো না, আমি খাবো না, আমি পিৎজাই খাবো। দেখ রাজু, পিৎজার অনেক দাম, অত টাকা আমাদের কাছে নেই যে তোমাকে পিৎজা কিনে দেব, কিন্তু কথা দিচ্ছি যে একদিন তোমায় নিশ্চয়ই পিৎজা খাওয়াবো। না বাবা, আমার কালকেই পিৎজা চাই। যদি পিৎজা না পাই তাহলে আমি কিচ্ছু খাবো না। রাজু, জেদ করিস না, বাবা তো বলছে একদিন আমাদের পিৎজা খাওয়াতে নিয়ে যাবে। না দিদি, আমি কালকেই পিৎজা খাবো। রকি দাদা স্কুলে বলেছিল পিৎজা দারুণ খেতে হয়। আরে রাজু, ও একজন ডাক্তারের ছেলে, ওদের কাছে অনেক টাকা। চল এখন খাবার খা। পরোটা খেয়ে বাচ্চারা ঘুমিয়ে পড়ে, কিন্তু মোহনলালের চোখে ঘুম ছিল না। উনি নিজের গরিব হয়ে যাওয়াটাকে অসহায়ভাবে দেখছিলেন, যে নিজের বাচ্চাদের একটু খাওয়ার চাহিদা মেটাতে পারছেন না। ওনার চোখে জল চলে এলো। ভাবতে ভাবতে জানি না কখন উনি ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালে বাচ্চারা স্কুলে যায়। আজও পুরো স্কুলে পিৎজা নিয়ে কথা হচ্ছিল। বন্ধুরা, কাল আমার জন্মদিন,
আর কাল সন্ধেবেলায় আমার তরফ থেকে সবার জন্য পিৎজা পার্টি করছি। কাল রবিবার, স্কুলে ছুটি আছে। সবাই কাল সন্ধেবেলায় ভালো ভালো জামা কাপড় পরে চলে এসো, ঠিক আছে? দাদা, আমিও আসবো তো। আমাকে বললে না তুমি? না, তোমরা ওখানে যেতে পারবে না। ওখানে শুধু বড় লোকরা আসে, যাদের স্ট্যাটাস আছে। তুমি শুধু পরোটা খাও। চল রাজু, ওদের পিৎজা থেকে ভালো আর সুস্বাদু আমাদের পরোটা। আরে যাও যাও, বাঁদররা কিভাবে জানবে যে আদা কেমন খেতে? স্কুলের বাইরে যে পিৎজার পোস্টার লাগানো আছে সেটাই দেখতে থাকো আর পরোটা খাও। ভেবে নিও পিৎজা খাচ্ছ। রকি, এরকম ভাবে বলতে নেই। চলো সুমিত্রা, ও তো এভাবেই কথা বলে। রাজুর ফটো দেখে পরোটা খাওয়ার কথায় সবাই হাসতে থাকে। সুমিত্রা আর রাজুর খুব খারাপ লাগে। দুজনেই বাড়ি চলে আসে। আরে রাজু, এরকম মন খারাপ করে দাঁড়িয়ে আসো কেন? বাবা, আসলে কথা হলো রকির কাল জন্মদিন। ও সবাইকে নেমন্তন্ন করেছে, কিন্তু আমাদের করেনি, কারণ ওখানে সব বড় লোকরা আসবে। ব্যাস এই ব্যাপার। কাল আমি তোমাদের জন্য দারুণ আলুর পরোটা বানাবো আর আমরা পার্টি করব। আমি পরোটা খেতে চাই না, আমি শুধু পিৎজা খেতে চাই। আমার পিৎজা চাই। বাবু, আমি বললাম তো যে এখন আমার কাছে তোমাদের মাইনে দেবারও টাকা নেই। পিৎজা কোথা থেকে খাওয়াবো? এটা বলে মোহনলাল চোখে জল নিয়ে বাড়ির বাইরে পরোটার দোকানে চলে এলো। রাজু, তোমার এরকম বলা উচিত হয়নি। পিৎজা যে ছেড়ে দাও ভাই, যখন টাকা আসবে আমরা নিশ্চয় পিৎজা খাবো। এখনো অবধি আমাদের কাছে কি টাকা আছে? সবাই নতুন নতুন জামা কাপড় পরে আর আমরা 2 বছর ধরে একই জামা পরি। আমরা কি কোনোদিন পিৎজা খেতে পারবো না দিদি? এরকম কথা নয় ভাই, আমরা একদিন নিশ্চয় পিৎজা খাবো। সেদিন রাতে রাজু খাবার খায়নি, পরে কেউ খাবার খায়নি। সকালে মোহনলাল উঠলো আর বাজারে চলে গেল। ফিরে এসে দেখলো রাজু তখনও ঘুমিয়ে আছে। সুমিত্রার থেকে জানতে পারলো যে রাজু এখনো রেগে আছে, আজও খাবার খায়নি। ওঠো বাবু, আজ আমি তোমাদের পরোটা পিৎজা খাওয়াবো। চলো ওঠো। বাবা, আমি বলেছি তো যতক্ষণ না পিৎজা পাবো আমি কিচ্ছু খাবো না। মোহনলাল পরোটার মধ্যে চিজ, ফ্রুটস আর স্যালাড দিয়ে পিৎজা বানায়, কিন্তু হাজার বোঝানোর পরেও রাজু খেতে চায় না। সুমিত্রাও অনেক চেষ্টা করে রাজুকে বানানো, কিন্তু পারেই না। আজ রাতেও সবাই না খেয়ে ঘুমিয়ে পড়ে। মাঝ রাতে রাজুর খুব খিদে পায়। ও রান্নাঘরে গিয়ে রেখে দেওয়া পরোটা পিৎজা খেয়ে নেয়। ওর খুব ভালো লাগে আর পরোটা পিৎজা খেয়েই যায়। মোহনলাল লুকিয়ে লুকিয়ে ওর খাওয়া দেখে। সকালে উঠে মোহনলাল বাজারে চলে যায়। ফিরে এসে সুমিত্রাকে ডাকে। সুমিত্রা, ও সুমিত্রা। হ্যাঁ বাবা, আসছি। এই নে টাকা, আর স্কুল থেকে আসার সময় পিৎজা নিয়ে আসিস। বাবা, টাকা কোথা থেকে এলো? এসেছে কোথাও থেকে। আর হ্যাঁ, আমি টিফিনে পরোটা পিৎজা রেখে দিয়েছি, খেয়ে নিস মনে করে। সুমিত্রা যখন বাড়ি থেকে স্কুলের জন্য বেরোচ্ছিল তখন বাবার সাইকেল বাইরে ছিল না। বুঝতে দেরি হয়নি যে বাবা সাইকেল বিক্রি করে টাকা এনেছে। সুমিত্রা রাজু স্কুলে পৌঁছে যায়। স্কুলে কাল রকির পিৎজা পার্টি নিয়ে কথা হচ্ছিল। সবার মুখে শুধু পিৎজার কথা। টিফিনে সুমিত্রা আর রাজু পরোটা পিৎজা খাচ্ছিল। ওখানে রীতা আসে। আরে, তোমরা এটা কি খাচ্ছ? এটা আমাদের বাবা বানিয়েছে, পরোটা পিৎজা। হ্যাঁ, এই স্পেশাল ডিশ বাবা বানিয়েছে। নাও, তুমিও খাও, খুব ভালো খেতে। আরে বাহ, দারুণ পরোটা পিৎজা বানিয়েছে তো। এটা তো দারুণ পরোটা পিৎজা। এসো সবাই দেখো পরোটা পিৎজা। কাল পার্টির পিৎজা থেকেও অনেক বেশি ভালো খেতে। সুমিত্রা প্লিজ, আমাকেও এক টুকরো দাও না। হ্যাঁ হ্যাঁ রকি, এই নাও। বাহ, সত্যি দারুণ খেতে এটা পরোটা পিৎজা। এরকম তো আমি জীবনেও খাইনি। শিগগিরই পুরো গ্রামে পরোটা পিৎজার কথা ছড়িয়ে পড়ল। সুমিত্রা ওর বাবাকে পরোটা পিৎজা বানানোর কথা বলল। এখন ওদের দোকানে প্রচুর ভিড় হতে শুরু করলো। পিৎজার দোকানে গ্রাহকদের সংখ্যা ক্রমশ কমতে লাগলো। পিৎজার দোকান প্রায় বন্ধ হতে যাচ্ছিল। তখনই একদিন পিৎজার দোকানের মালিক নিজে মোহনলালের কাছে এলো। মোহনলাল বাবু, আপনার পরোটা পিৎজার খুব নাম শুনেছিলাম, আজ টেস্টও করলাম। সত্যি দারুণ খেতে। তোমার হাতে তো জাদু আছে।
অনেক ধন্যবাদ। কেননা আমরা দুজনে মিলে কাজ করি, আপনি আমার দোকান চালাবেন, আমি ফান্ডিং আর মার্কেটিং দেখে নেব, যা লাভ হবে অর্ধেক অর্ধেক নিয়ে নেব। মোহনলালের এই প্রপোজাল ভালো লাগলো। দুজনে মিলে একসাথে কাজ করতে লাগলো। তাই পিৎজার টেস্ট আর ভালো মার্কেটিং এর জন্য খুব শিগগিরই ওনার দোকান অনেক শহরে খুলে গেল। এখন মোহনলাল বাবু নামে পরিচিত হলো। শহরের বিরাট বড় বাংলোতে থাকতে শুরু করলো।